বেজায় গরম। গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের ওপর রুমালটা ছিল, ঘাম মুছবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি, অমনি রুমালটা বলল ম্যাও। কি অদ্ভুত, রুমালটা ম্যাও করে কেন? চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই। দিব্যি মোটা সোটা লাল টকটকে একটা বিড়াল মুখ ফুলিয়ে প্যাট প্যাট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি মুশকিল ছিল রুমাল হয়ে গেল একটা বিড়াল। অমনি বিড়ালটা বলে উঠল, মুশকিল আবার কি, ছিল একটা ডিম, হয়ে গেল দিব্যি একটা প্যাক প্যাকে হাঁস। এ তো হামেশাই হচ্ছে। আমি খানিক ভেবে বললাম, তাহলে তোমায় এখন কি বলে ডাকবো? তুমি তো সত্যিকারের বিড়াল নও, আসলে তুমি হচ্ছে রুমাল। বিড়াল বলল, বিড়ালও বলতে পারো, রুমালও বলতে পারো, চন্দ্রবিন্দুও বলতে পারো। আমি বললাম, চন্দ্রবিন্দু কেন? শুনি বিড়ালটা তাও জানো না বলে এক চোখ বুঝে ফ্যাচ ফ্যাচ করে বিশ্রী রকম হাসতে লাগলো। আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম। মনে হলো এই চন্দ্রবিন্দুর কথাটা নিশ্চয়ই আমার বোঝা উচিত ছিল। তাই থতমত খেয়ে তাড়াতাড়ি বলে ফেললাম, ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বিড়ালটা খুশি হয়ে বলল, হ্যাঁ এই তো বোঝাই যাচ্ছে। চন্দ্রবিন্দুর চ, বিড়ালের তালবের স, রুমালের মা হলো চশমা। কেমন হলো তো? আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পাছে বিড়ালটা আবার সেই রকম বিশ্রী করে হেসে ওঠে, তাই সঙ্গে সঙ্গে হু হু করে গেলাম। তারপর বিড়ালটা খানিকক্ষণ আকাশের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, গরম লাগে তো তিব্বত গেলেই পার। আমি বললাম, বলা ভারী সহজ, কিন্তু বললেই তো আর যাওয়া যায় না। বিড়াল বলল, কেন, সে আর মুশকিল কি? আমি বললাম, কি করে যেতে হয় তুমি জানো? বিড়াল একগাল হেসে বলল, তা আর জানি নে। কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত, ব্যাস। সিধে রাস্তা, 1.25 ঘন্টার পথ, গেলেই হলো। আমি বললাম, তাহলে রাস্তাটা আমায় বাতলে দিতে পারো? শুনে বিড়ালটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল। তারপর মাথা নেড়ে বলল, হুম, সে আমার কর্ম নয়। আমার গেছো দাদা যদি থাকতো তাহলে সে ঠিক ঠিক বলতে পারত। আমি বললাম, গেছো দাদাকে, তিনি থাকেন কোথায়? বিড়াল বলল, গেছো দাদা আবার কোথায় থাকবে, গাছেই থাকে। আমি বললাম, কোথায় গেলে তার সঙ্গে দেখা হয়? বিড়াল খুব জোরে জোরে মাথা নেড়ে বলল, সেটি হচ্ছে না, সে হবার জো নেই। আমি বললাম, কিরকম? বিড়াল বলল, সে কিরকম জানো? মনে করো তুমি যখন যাবে উলুবেড়ে তার সঙ্গে দেখা করতে, তখন তিনি থাকবেন মতিহারি। যদি মতিহারি যাও তাহলে শুনবে তিনি আছেন রামকৃষ্ণপুর। আবার সেখানে গেলে দেখবে তিনি গেছেন কাশিম বাজার। কিছুতেই দেখা হবার জো নেই। আমি বললাম, তাহলে তোমরা কি করে দেখা করো? বিড়াল বলল, সে অনেক হ্যাঙ্গা। আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে, তারপর দেখতে হবে সেই হিসেব মতো যখন সেখানে গিয়ে পৌঁছবে তখন দাদা কোথায় থাকবে, তারপর দেখতে। আমি তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম, সে কিরকম হিসেব?
বিড়াল বলল, সে ভারী শক্ত, দেখবে কিরকম। এই বলে সে একটা কাঠি দিয়ে ঘাসের ওপর লম্বা আঁচড় কেটে বলল, এই মনে করো গেছো দাদা। বলেই খানিকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইল। তারপর আবার ঠিক তেমনি একটা আঁচড় কেটে বলল, এই মনে করো তুমি। বলে আবার ঘাড় বাঁকিয়ে চুপ করে রইল। তারপর হঠাৎ আবার একটা আঁচড় কেটে বলল, এই মনে করো চন্দ্রবিন্দু। এমনি করে খানিকক্ষণ কিভাবে আর একটা করে লম্বা আঁচড় কাটে আর বলে, এই মনে করো তিব্বত, এই মনে করো গেছু বৌদি রান্না করছে, এই মনে করো গাছের গায়ে একটা ফুটো। এইরকম শুনতে শুনতে শেষটায় আমার কেমন রাগ হয়ে গেল, রাগ ধরে গেল। আমি বললাম, দূর চাই, কি সব আবল তাবল বকছো, একটুও ভালো লাগে না। বিড়াল বলল, আচ্ছা তাহলে আরেকটু সহজ করে বলছি, চোখ বোঝো। আমি যা বলবো মনে মনে তার হিসেব করো। আমি চোখ বুঝলাম, চোখ বুঝেই আছি। বিড়ালের আর কোনো সারা শব্দ নেই। হঠাৎ কেমন সন্দেহ হলো। চোখ চেয়ে দেখি বিড়ালটা ল্যাজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাচ ফ্যাচ করে হাসছে। সবাই চিনতে পেরেছ, ছোটবেলায় সবার পড়া হযবরল। আজকে ইচ্ছে হলো আসল বইটা থেকে একটু পড়ি। ট্রান্সলেশন করতে তো আমাদের হয়ই, একটা গ্লোবাল রেকগনিশন দেওয়ার জন্যে, একটা টেক্সটকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যে। তবে অরিজিনালটা পড়ার যে মজা, সেটা কিন্তু কোনোভাবেই আমরা তার কোনো সাবস্টিটিউট খুঁজে পাই না, এটা আমাদের মানতেই হবে। কাজেই বাংলায় লেখা এই বইটি বাংলায় পড়তে খুব ইচ্ছে করল। তবে আজকে কথা দিয়েছিলাম যে হযবরলর জগতে আমরা ঢুকবো, তবে ক্যারোলিয়ান ওয়ান্ডারল্যান্ডকে ভুলে গিয়ে নয়। Today we are going to relate the Carolian Wonderland with Sukumar Roy's হযবরল। Let us begin the journey. মাঝখানে মাঝখানে ইংরেজি ট্রান্সলেশনের পাশাপাশি বাংলায় ফেরার চেষ্টা করব। সুকান্ত চৌধুরীর ট্রান্সলেশন আমি মূলত ফলো করছি। Sukumar Roy wrote হযবরল in 1922 for children. Though the work has proved to be too complex for the comprehension of even the adult reader, the bitter cynicism, the social satire, the subtle expressions of the primary contradictions of life, the deliberate whimsicality, and the stinging humor make হযবরল the record of a dejected, depressed, and disillusioned intellectual's responses to the contemporary socio-political scenario in British India, especially in colonial Bengal. হযবরল can in no way be described as a transcript of Alice in Wonderland, and the changes Roy brings in not only gives his work a native color, but also radically alter its flavor. What is most important is that this work illustrates Roy's in-depth knowledge of contemporary scientific developments. Unlike হযবরল, Alice in Wonderland takes us within the inner spaces of Carol's inner consciousness, and Alice represents both Carol's inner self, helplessly trapped in the world he abhors, as well as Carol's desired self, which is capable of rebelling against the wrongs done to it.
The latter is represented by Alice's role in the trial scene that concludes the book, where she openly argues with the Queen, and when her execution is ordered, she arrogantly shouts at the royal party, "Who cares for you? You are nothing but a pack of cards." The boy in Hojoporolo is having a very I think a harsh time in this world. I don't think it's a world of his wish fulfillment in any way, because he has reached a strangely prosaic dreamland on falling asleep while trying to learn grammar. And he is almost drowning in his own sweat when he desperately reaches out for his handkerchief, only to discover that it has become a cat that insists that the boy can either call him a cat or a handkerchief or perhaps even Chandra-Bindu. What is Chandra-Bindu? A letter in Bengali alphabet. Identity crisis was one of the major issues in Roy's society. In a society of Harsjarus, there is a very interesting poem in Sukumar Roy's Abul Tabul, and there you have this character. The poem is called Khichuri, and Harsjaru is formed by the fusion of duck. Duck is called Harsh in Bengali, and porcupine. A porcupine is called a Shojaru in Bengali. Einstein's theory of relativity finds an application. As the cat vanishes into the thin air, he reminds us of Alice's Cheshire Puss. However, before vanishing, the cat suggests that the boy can escape this heat only by going to Tibet, for which he will have to reach Ranaghat, beyond which only Gecho Dada, Professor Shukanta Chaudhuri has translated Gecho Dada as cousin tree hopper, only Gecho Dada can guide him. However, meeting Gecho Dada seems to be an impossible task despite all the explanations the cat puts forward. First, you've got to work out the places where he can't possibly be. Then you work out the places where he just possibly might. And then you calculate where he actually is. After that, you plot where he is going to be by the time you get to where he is now. Einstein's theory of time dilation reduced time to a relative concept. Consequently, reality also could no longer be regarded as being universal and constant. What is true about Gecho Dada's position at a particular moment may not be so a moment later. Reality not only changes with time but also with respect to the angle from which it is observed. Thus, the determination of the position of Gecho Dada at a particular moment involves the complex interplay of a number of interrelated factors. In this context, it would be interesting to remind ourselves that Albert Einstein published his special theory of relativity in 1905 when Sukumar was a student of physics honors in Presidency College, and he was to write Hojoporolo only a year later. Only a year after, Einstein was awarded the Nobel Prize in 1921. The cat and the other logicians whom we are yet to meet in this topsy-turvy land undoubtedly
remind us of the logicians of the Carolian wonderland, namely the Cheshire Puss, the March Hare, the Executioner, the King, and of course the Duchess, all of them being nonsensical representations of Carol's logician self. Sukumar Roy's approach is far more impersonal, for we find not Roy but Einstein peering through the pages of Hojogorodom. Next comes the Crow, which teaches the boy the all-important lesson that values change with time. The boy is sure that 7 times 2 is 14, but the crow has his own way of explaining the boy's error. "It wasn't quite 14 when you spoke," answered the crow. "At that point it was only 13 rupees 14 annas 3 pies. If I hadn't very cannily put down 14 just at the right moment, it would have got to be 14 rupees 1 anna and 9 pies by now." The crow, always busy calculating and distributing handbills, resembles Carol's white rabbit in his views regarding the cost of time. "Time's terribly expensive here. We don't waste one little bit. Here had I scraped and scrounged a bit of time together, and now I have lost half of it talking to you." Shukanta Choudhury finds the crow's role as an accountant charged with social satire. I quote, "Its accountant, crow's handbill spoofs the world of commerce and high finance. We undertake all kinds of accounting work, business and unbusinesslike, wholesale and retail, on scientific principles." That is what the crow says. The bald-headed, green-bearded, little old man with his hookah without a bowl, the old faded tailor's tape on which only the number 26 can be made out, and with which he is keen to measure everything he finds around him, is indeed the most memorable representative of Ray's nonsense world. The coexistence of youth, green beard, and age, bald head, makes him an archetypal representation of time. What interests us even more is his passing through a recurrent cyclical sequence of youth and age. Time, says the crow, is a precious commodity in that wonderland. Yet they spin it out endlessly by turning their age downward once they reach 40, so that they never grow old. Sukumar Roy writes about time reversal in 1922, just a few years after Einstein's general and special theories of relativity revolutionized man's thinking about time and space. Einstein concluded that if a system travels with a velocity which is almost equal to that of light, the system is bound to suffer time dilation. While if a system moves at a velocity higher than that of light, time will move backwards. So when the system is traveling with a velocity that is equal to that of light, the system is suffering time dilation, and when that system is moving at a velocity higher than that of light, time will move
backwards. We are soon told that the old man's relation with his brother is far from being pleasant. Don't you see? This new chap would like to pass the bundle to his brother, but he won't take it, of course. They keep quarreling about it all the time. In a society of cowards and escapists, Sukumar had realized the immense need for truly responsible people. He was tired of the rampant infighting, even in such organizations as the Brahmo Samaj. Hijibij Bij resembles the mock turtle of the Carolian wonderland, and the boy has a chance encounter with him. I quote, "I looked and found a most peculiar creature, part man, part monkey, part owl, part goblin, thrashing about with laughter and sputtering. It's too much, I'll burst, I know I will." Hijibij Bij laughs at and not with the world around him. And his laughter becomes a kind of rebellion against all the unreasonable contradictions in society. He is not very sure about his name, but all members of his family seem to share a single name, just as everything the old man measures is neither less nor more than 26 inches. Family traditions are religiously maintained and changes are not allowed. In Hojoporolo, a goat, Sri Bakaram Singh BA, comes in to deliver a long speech on the diet of goats. The goat has chosen this name for itself because it feels that it can pronounce bear, and it uses the short form BA for its name when it writes it in English, capital B dot capital A. I hope you can understand the satire. Sukumar Roy does not spare the education system, and the satire is bitter. The degrees conferred by universities can only adorn chests of goats like Bakaram Singh, who become nutritional specialists after completing research work on diet of goats. একটু বাংলাটা না পড়লে বোধহয় অসম্পূর্ণ থাকবে, কারণ ব্যাকরণ সিংকে আমাদের খুব ভালো করে চিনে নেওয়া দরকার। আমাদের কাজকর্মের সঙ্গে একটু কোথাও মিল আছে তার কাজকর্মের। হে বালকবৃন্দ এবং স্নেহের হিজিবিজ বীজ, আমার গলায় ঝুলানো সার্টিফিকেট দেখেই বুঝতে পারছো যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং বিএ, খাদ্য বিশারদ। আমি খুব চমৎকার ব্যয় বলতে পারি, তাই আমার নাম ব্যাকরণ, আর সিং তো দেখতেই পাচ্ছ। ইংরেজিতে লেখার সময় লিখি B.A. অর্থাৎ ব্যয়। কোন কোন জিনিস খাওয়া যায় আর কোন কোনটা খাওয়া যায় না তা আমি সব নিজে পরীক্ষা করে দেখেছি, তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ। তোমরা যে বলো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এটা অত্যন্ত অন্যায়। এই তো একটু আগে এই হতভাগাটা বলছিল
যে রাম ছাগল টিকটিকি খায়। এটা একেবারে সম্পূর্ণ মিথ্যে কথা। আমি অনেক রকম টিকটিকি চেটে দেখেছি, ওতে খাবার মতো কিচ্ছু নেই। অবশ্যই আমরা মাঝে মাঝে এমন অনেক জিনিস খাই যা তোমরা খাও না, যেমন খাবারের ঠোঙা, কিংবা নারকেলের ছোবড়া, কিংবা খবরের কাগজ, কিংবা সন্দেশের মতন ভালো ভালো মাসিক পত্রিকা। কিন্তু তা বলে মজবুত বাঁধানো কোনো বই আমরা কখনো খাই না। আমরা কচিত কখনো লেপ কম্বল কিংবা তোষক বালিশ এসব একটু একটু খাই বটে, কিন্তু যারা বলে আমরা খাট পালং কিংবা টেবিল চেয়ার খাই, তারা ভয়ানক মিথ্যেবাদী। যখন আমাদের মনে খুব তেজ আসে তখন শখ করে অনেক রকম জিনিস আমরা চিবিয়ে কিংবা খেয়ে দেখি, যেমন পেন্সিল, রবার, কিংবা বোতলের ছিপি, কিংবা শুকনো জুতো, কিংবা ক্যাম্বিসের ব্যাগ। শুনছি আমার ঠাকুরদাদা একবার স্ফূর্তির চোটে এক সাহেবের আধখানা তাঁবু প্রায় খেয়ে শেষ করেছিলেন। কিন্তু তা বলে ছুরি কাঁচি কিংবা শিশি বোতল এসব আমরা কোনোদিন খাই না। কেউ কেউ সাবান খেতে ভালোবাসে, কিন্তু সেসব নেহাত ছোটখাটো বাজে সাবান। আমার ছোট ভাই একবার একটা আস্ত বাসক খেয়ে ফেলেছিল। বলেই ব্যাকরণ শিখ আকাশের দিকে চোখ তুলে ব্যা ব্যা করে ভয়ানক কাঁদতে লাগলো। তাতে বুঝতে পারলাম যে সাবান খেয়ে ভাইটির অকাল মৃত্যু হয়েছে। Let's come back. Sukumar Roy targets the contemporary corrupt legal system in the trial scene, in which we meet a bald-pated singer, Nara, and finally a whole millie of beasts in a libel suit over a rude song about porcupines. Nara, an insistent singer, cannot stop singing songs, and his helpless victims have to go through the ordeal of listening to him. That the Jallianwala Bagh tragedy was still fresh in Roy's memory is evident in Nara's last composition. The owlets and batlings will assemble, the froggies and tadpoles all a-tremble, the shrew will shriek or even faint with fright, the wretched mouse awaits his doom tonight. ন্যাড়ারি গান ভীষণ বিখ্যাত। বাদর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু, আজকে হেতায় চামচিকে আর পেঁচারা, আসবে সবাই মরবে ইঁদুর বেচারা, কাঁপবে ভয়ে ব্যাঙগুলো আর ব্যাঙাচি, ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি। In this strange court, anyone can be lured to become a witness on the payment of 4 annas. Like the Carolian trial scene, here too we have a stampede, but for a different reason. Here everyone wants to earn money by becoming a witness. The songs composed by Nada are used as documents for supporting the case. A fox fights the case for the unidentified accused, while an owl, the lawyer fighting for the porcupine, sits with its eyes shut when an important case is being heard. Finally, Nada is bribed to become the accused, and he is sentenced to 3 months imprisonment and 7 days hanging. The boy decides to protest against this injustice, and as he prepares to raise his voice, the goat butts him in the back
and begins to bite his ear. Gradually, the goat's face changes into that of his uncle, who is seen hauling him by the ear and heard shouting, "Caught you, boy, sleeping away when you are supposed to be learning your grammar." Houses, rooms, passages, doors, curtains, food, drink are integral elements in Carol's tale. In Hojoborolo, everything takes place in the open, and the cozy touch of domesticity is carefully avoided. While there are 4 female characters, Alice, the Duchess, the cook and the Queen in Carol's book, Ray's Dreamland is given a hard masculine tone, and only in Nara's songs do we meet witches who light upon drumstick tree and Ramhojon's wife, who is a creature of strife. While despite all threats, no one loses one's head in Carol's Wonderland. Innocent Naras are hanged in Ray's topsy-turvy land, and unlike Alice, the boy does not get a chance to voice his protest. In Carol's work, the falling of cards merge with the fluttering of the dead leaves, and Alice awakens in a world where she has a loving sister willing to share her experience. The boy's transition from the land of Hojoborolo to that of the grammar lessons is, however, far less gentle and poetic. I plan to take you to the world of nonsense literature again and again, and in fact to have a general discussion on what is nonsense literature. I would like to take you to the world of Edward Lear, to the world of G.K. Chesterton, and also maybe to the world of opera writers and composers, the world of Gilbert and Sullivan. So all these will take place in the forthcoming sessions. See you all next week. Thank you for your patience.